আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য সুখবর, নির্বাচন বন্ধ হতে চলেছে। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ। ভোটের নামে প্রহসন চলবে না, আর কোনো পাতানো নির্বাচন নয়। ভোটের পথে নির্বাচন বন্ধ হতে চলেছে। মানুষ যেন এই ভুয়া ভোটের অংশীদার না হয়, মানুষ যেন প্রহসনের ভোট দিতে না যায়, মানুষ যেন জাল ভোটের অংশীদার না হয়। দর্শক, শেষ পর্যন্ত সরকার বোধহয় অনেক বেশি রকমের বিপাকে পড়ে গেল। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে 100 বছর পরে বা 1000 বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। শেখ হাসিনার কাছে হেরে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করল আমেরিকা। ডেভিল ইনুসের তথাকথিত নির্বাচনের বাকি 12 দিন, ঠিক এমন সময় শোনা যাচ্ছে না 12 তারিখে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশকে এই বাংলাদেশের প্রধান হয়ে তিনি বিশ্বের সামনে বাংলাদেশকে জালিয়াতির চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দেওয়াটা তার জন্য কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা কিন্তু। দর্শক, কয়েকদিন আগে সরকার থেকে এরকম আশাবাদ ব্যক্ত করা হয়েছিল যে আগামী নির্বাচনে 55% ভোটার ভোট দেবেন। সরকারের পক্ষ থেকে এই দাবি কোন ডেটার ভিত্তিতে করা হয়েছিল সে ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে নেই। সরকারও সেই ধারণা স্পষ্ট করতে পারেনি। তারা অনুমান ভিত্তিক একটা কথা বলেছে, 55% ভোট তারা আশা করছে। এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে, সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে। তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে। আর 4 দিন মাত্র, এই 4 দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ সত্যিই কি ইতিহাসের সেরা নির্বাচন দেখতে যাচ্ছে, নাকি আরেকটি ম্যানেজড ভোটের দিকে হাঁটছে দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে ইতিহাসের সেরা, কিন্তু ভোট যত এগিয়ে আসছে সেই প্রতিশ্রুতির নিচে ততই জমছে প্রশ্ন, সংশয় আর অনিয়মের আলামত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ সত্যিই কি ইতিহাসের সেরা নির্বাচন দেখতে যাচ্ছে, নাকি আরেকটি ম্যানেজড ভোটের দিকে হাঁটছে দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে ইতিহাসের সেরা, কিন্তু ভোট যত এগিয়ে আসছে সেই প্রতিশ্রুতির নিচে ততই জমছে প্রশ্ন, সংশয় আর অনিয়মের আলামত। ভোটারদের উদ্ধার, জাল ব্যালটের অভিযোগ, নাম সর্বস্ব পর্যবেক্ষক সংস্থার দাপট, সব মিলিয়ে নির্বাচনের মাঠে এখন স্বচ্ছতার চেয়ে গোপন কৌশলেরই গন্ধ বেশি। সর্বশেষ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন সেই সন্দেহকে আরো ঘনীভূত করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি এক ব্যক্তি নির্ভর কার্যত নাম সর্বস্ব এনজিও পেয়েছে 10,000-এর বেশি নির্বাচন পর্যবেক্ষকের অনুমোদন, যা মোট দেশি পর্যবেক্ষকের প্রায় 1/5। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন, কথাটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর মানুষ এমন একটি নির্বাচনই প্রত্যাশা করে যেখানে ভোট মানে হবে সত্যিকার অর্থে ভোট, আর ফলাফল মানে হবে জনগণের রায়। কিন্তু নির্বাচন যখন ভোটারদের দরজায় কড়া নাড়ছে, তখন একের পর এক অনিয়মের আলামত সেই আশাবাদের ভিত নড়বড় করে দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই নির্বাচন আদৌ ইতিহাসের সেরা হবে তো, নাকি এটি ইতিহাসে জায়গা করে নেবে আরেকটি বিতর্কিত অধ্যায় হিসেবে। নির্বাচনের স্বচ্ছতার অন্যতম বড় গ্যারান্টি হলো নির্বাচন পর্যবেক্ষক, কারণ তারা হলো সেই চোখ যারা দেখে ভোট ঠিকঠাক হচ্ছে কিনা, কারচুপি হচ্ছে কিনা, ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা। কিন্তু সেই চোখ যদি প্রশ্নবিদ্ধ হয়, গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে সেই প্রশ্নটাকে সামনে নিয়ে এসেছে। প্রতিবেদনের শিরোনাম, এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক। পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে পাশা, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে অবস্থিত একটি নাম সর্বস্ব এনজিও। এই সংস্থাটি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি পর্যবেক্ষক মোতায়েনের অনুমোদন পেয়েছে। সংখ্যাটা শুনুন, 10,559 জন। মোট দেশি পর্যবেক্ষকের প্রায় 19%। অথচ এই পাশার নিজস্ব কোনো স্থায়ী কর্মী নেই, নেই দৃশ্যমান সাংগঠনিক কাঠামো, নেই বড় কোনো নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা। তবুও তারা 127টি আসন পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে। প্রশ্ন উঠছে কিভাবে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলছেন, কাগজপত্রে কোনো ব্যত্যয় পাওয়া যায়নি, তাই অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কি কেবল কাগজের হিসেব? সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার স্পষ্ট করেই বলছেন, পর্যবেক্ষক অনুমোদনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই করেনি, পক্ষপাত দুষ্ট সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। কমিশনের এই শৈথিল্য তাদের সক্ষমতার ইতিবাচক প্রতিফলন নয়। এই বক্তব্য কেবল একটি সমালোচনা নয়, এটি একটি সতর্ক সংকেত।
পর্যবেক্ষক ইস্যু একা নয়, নির্বাচনের মাঠে আরো ভয়ঙ্কর কিছু দৃশ্য সামনে আসছে। গত 4 ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে পুলিশ 6টি তৈরি করা ভোটার সিল সহ একজনকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্যমতে একজন জামায়াত নেতার নির্দেশে এই সিলগুলো তৈরি করা হয়েছিল। এর আগে মধ্যপ্রাচ্যে প্রবাসী এক জামায়াত নেতার বাসায় পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেছে, যা নির্বাচনী ইতিহাসে ভয়াবহ অনিয়মের উদাহরণ। বরিশাল ও ফরিদপুরের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোটার সিল ও জাল ব্যালট ছাপার অভিযোগ তুলেছেন। এত গুরুতর অভিযোগের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান কঠোর পদক্ষেপ দেখা যায়নি। কিছু ক্ষেত্রে মৌখিক আশ্বাস, কিছু ক্ষেত্রে নীরবতা, এই যেন পুরো চিত্র। এখানেই শেষ নয়। রাজধানী সূত্রাপুরে জামায়াত ইসলামীর এক সদস্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 152টি ক্রিকেট খেলার স্ট্যাম্প। মিরপুরে পাওয়া গেছে কয়েকশো বাঁশের খণ্ড। এই জিনিসগুলো কি কাজে আসতে পারে তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না। এসব আলামত একসঙ্গে রাখলে একটি ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়। ভোটের দিন সংঘাত, ভয়ভীতি, কেন্দ্র দখল কিংবা ভোটারদের দূরে রাখার প্রস্তুতি কি তবে আগেই শুরু হয়ে গেছে? আরও একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। কেন? এই প্রশ্নের কোনো আনুষ্ঠানিক উত্তর নেই, কিন্তু বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় এই তথ্য সংগ্রহের অর্থ মানুষ খুব ভালোভাবেই বোঝে। নির্বাচন কমিশনের নীরবতা এখানে গুজবকে আরও শক্তিশালী করে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকারের উপর একটি বিশেষ দলের, বিশেষ করে জামায়াত ইসলামীর ব্যাপক প্রভাব রয়েছে। দলটিকে ছায়ার সরকার বলেও অভিহিত করা হচ্ছে। জামায়াতের আমির নিজেই সাংবাদিকদের সামনে বলেছেন সরকারের উপর তাদের প্রভাব রয়েছে। অভিযোগ উঠছে প্রশাসন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি, এসপি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দলটির অনুগতদের বসানো হয়েছে। এই বাস্তবতায় নির্বাচন নিরপেক্ষ হবে, এই আস্থা দুর্বল হয় স্বাভাবিক। নির্বাচনের একেবারে শেষ প্রান্তে এসে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া দুঃখজনক। অথচ এই নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, গণতন্ত্রে ফেরার সুযোগ। এখনো সময় আছে, কিন্তু সময় খুব কম। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সক্রিয় হতে হবে। যারা কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। নইলে ইতিহাসের সেরা নির্বাচন আরেকটি স্লোগান হয়ে থাকবে। নয়তো ইতিহাস আবার লিখবে সুযোগ ছিল কিন্তু সাহস ছিল না। এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে, সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে। তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে। তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন? এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাংলাদেশে নির্বাচনের তারিখের বাকি আর মাত্র 3 দিন, অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না। নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও নির্বাচনকে ঘিরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতে লম্বা ছুটি আসছে। কাজেই মানুষ নিজেদের মতো করে ছুটিটার পরিকল্পনা করে নিয়েছেন যে কি করে নিরাপদে আনন্দে প্রিয়জনের সাথে সেই ছুটির সময়টা কাটিয়ে ফেলতে পারবেন। কিন্তু নির্বাচন হবে কিনা এই প্রশ্নটাই এখনো চায়ের টেবিলে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইনবক্সের আলাপে কিংবা অফিস, আদালতে, বাজারে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। মানে এ কথা সম্ভবত আপনার আমার কারো অস্বীকার করার উপায় নেই যে প্রতি 3 কথার পর 4র্থ কথাতেই এই প্রশ্ন এসে ভিড় করছে যে সত্যি নির্বাচনটা হবে? নির্বাচনটা কি সরকার করতে পারবে? নির্বাচনটা কি সরকার করতে চাইছে? এই সরকার নির্বাচন করতে চাইছে তা ভাবা মুশকিল। কারণ ধরুন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর আজকেরও শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। এখন বিদায় যে সরকার নিতে চাচ্ছে না তার প্রমাণস্বরূপই যেন একের পর এক দেশি বিদেশি নানা চুক্তি সই করছে এবং নানা রকম প্রকল্প গ্রহণ করছে। যেমন ধরেন আজকে এই প্রথম আলোর খবরটাতে যে প্রকল্পের কথা আছে, মানে ঢাকা ওয়াসা নিজেই বছরের পর বছর ধরে একটা লোকসানের মধ্যে চলছে, সে ঋণে জর্জরিত। সরকার, এই ইউনূস সরকার এমন একটা প্রকল্প তফসিল ঘোষণার পর গ্রহণ করে এখন একেবারে একনেকে পাশ করিয়েছে, যেখানে ঢাকা ওয়াসা নাকি 721 কোটি টাকা খরচ করে এমন একটা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করবে, যে গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু ওয়াসা নয়, আশপাশের বিভিন্ন দেশ থেকে লোকে এসে প্রশিক্ষণ গ্রহণ করবেন। বুঝতেই পারছেন এ ধরনের অযথা প্রকল্প গ্রহণ করতে থাকে সেই সরকার, যে সরকার আসলে টাকা বানানোর তুঙ্গে অবস্থান করছে। মানে আরো টাকা বানাতে হবে, আরো বিভিন্ন ব্যক্তিকে লাভ বুঝিয়ে দিতে হবে, এমন একটা পরিস্থিতিতে যে সরকার আছে সে সরকার সাধারণত এইসব করে। নির্বাচনের আগে আগে সরকারগুলো দম নেয়। নির্বাচনের আগে আগে সারা পৃথিবীতেই এমনকি নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, তারা শেষ 2 মাস কোনো নতুন প্রকল্প গ্রহণ করে না। কিন্তু এই সরকার এখনো গ্রহণ করে যাচ্ছে এবং এই প্রথম আলোর তালিকা অনুযায়ী যেই তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে
আসিফ মাহমুদ সজীব ভুইয়া তরুণ নেতা, তার এলাকায় যেমন বিরাট প্রকল্প দিয়েছে, তেমনি তারা বিশাল অঙ্কের প্রকল্প দিচ্ছে চট্টগ্রামে ডক্টর ইউনূসের জায়গায়, এবং বিএনপির নেতার এলাকাতেও তারা প্রকল্প দিচ্ছে। তার মানে এই জামাত, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এই সব কিছু বুঝে এক রকমের ভাগাভাগি করে এখনো তারা বিভিন্ন প্রকল্প বন্টন অব্যাহত রেখেছে। এই সরকারের চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রকল্প কিন্তু শেষ হয় নাই। দেখেন, এই সরকার এসেছে সবগুলো প্রকল্প বিভিন্ন বিদেশি সংস্থার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য, বিক্রি করে কমিশন নিয়ে বাড়ি যাওয়ার জন্য। সবচেয়ে লোভনীয় যেই প্রকল্পটি এর মধ্যে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বন্দর, যার মধ্যে দিয়ে বাংলাদেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হয় এবং যেটি অত্যন্ত লাভজনকভাবে মানে 5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে পরিচালিত হচ্ছিল এবং বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থাপনাতেই পরিচালিত হচ্ছিল, সেটা ইউনূস সরকার ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরে কিন্তু লাগাতার ধর্মঘট চলছে, সেখানে লাগাতার ধর্মঘট করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এখন সম্মিলিত শ্রমিক সংগঠনের ব্যানারে সেই ধর্মঘট চলছে বটে, কিন্তু এর মূল নেতৃত্বে আছে জাতীয়তাবাদী শ্রমিক দল, এবং তারা এখন নিউ মুরিং টার্মিনাল থেকে বহির্নোঙরেও এই ধর্মঘটকে বিস্তৃত করেছে এবং বলেছে ডিপি ওয়ার্ল্ডকে এই সরকার বন্দর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে না। তার মানে বাংলাদেশের একেবারে প্রাণ স্পন্দন যে বন্দরটি, যে বন্দর দিয়ে নিয়মিতভাবে রপ্তানি পণ্য যাচ্ছে, নিয়মিতভাবে আমদানি পণ্য আসছে এই রমজানের আগে, সেই বন্দরের কাজ সপ্তাহের বেশি বন্ধ থাকবে যখন কিনা এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌ উপদেষ্টা বলেছেন সরকার কঠোর পদক্ষেপ নেবে। এই যে সরকার নানা জায়গায় নানা পক্ষকে খেপিয়ে তুলছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা খুলে রেখেছে, সেটাও একটা ইঙ্গিত এই সরকার নির্বাচন চায় না। এখন বন্দরে সরকার যদি কঠোর পদক্ষেপ নিতে যায়, সেখানে যদি জাতীয়তাবাদী শ্রমিক দল, সম্মিলিত শ্রমিক সংগঠন তারা সকলে খেপে উঠে একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, চট্টগ্রাম বন্দর যদি উত্তপ্ত হয়ে ওঠে, নির্বাচনের আগে কোন সরকার কেন এ ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে? দেখেন, শুক্রবারে শাহবাগ এলাকাটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যেই নাটকের ব্যবস্থা করলো এই সরকার, তারই আন্দোলন বাহিনী ইনকিলাব মঞ্চকে নামানো হলো। এই ইউনূস সরকারেরই আন্দোলন বাহিনী, ছাত্র শিবিরের নেতা কর্মী, জামায়াতের নেতা কর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হলো যমুনার সামনে, এবং তারপর তারা হাদি হত্যার বিচার চেয়ে লাগাতার অবস্থানে থাকবে ঘোষণা দিল। এই অবস্থায় সরকারেরই পুলিশ বাহিনী, একদম পুলিশ কমিশনার নিজে লাঠি হাতে নেমে এমন বেধড়ক পিটুনি দিলেন কেন, যে এই বেধড়ক পিটুনির ফলে এই খবর ইনকিলাব মঞ্চই ছড়িয়ে দিল। সরকারেরই পেটোয়া বাহিনী, সরকারের একেবারে ঘনিষ্ঠ ইনকিলাব মঞ্চ, তারা ছড়িয়ে দিল যে সরকারের পুলিশ বাহিনী গুলি করেছে তাদের নেতা জাবেরকে। আর ঠিক কোন মুহূর্তে ঠিক হলো যে না, নির্বাচনটা হতে দিতে হবে, নির্বাচন হবে না, ইন্টারিম যেও না আর বলবো না, আমরা নির্বাচন হতে দেবো, চারদিকে আওয়ামী লীগ ছড়িয়ে পড়েছে, কাজে আমরা নিরাপদ জায়গায় চলে যাব। তার মানে এই সরকার ইঙ্গিত দেওয়া মাত্র আবারও নেমে আসবে ওই পক্ষটিও যারা আন্দোলন করতে এখন প্রস্তুত। কাজে আপনার আমার সন্দেহ হবে না কেন যে এই সরকার একেবারে অপেক্ষা করছে যে ও বন্দরটা এখনো আমি ডিপি ওয়ার্ল্ডের হাতে বুঝিয়ে দিতে পারিনি, তাহলে আমার আরো 2 মাস লাগবে, নির্বাচনটা 12 তারিখে না হলেই রমজান চলে আসবে, তাহলে আমি নির্বাচনটা হতে দেবো কেন? দেখেন, এখন এই সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ধমকাচ্ছেন, যেই পেটোয়া বাহিনী, যে আন্দোলন বাহিনী তারা যমুনার সামনে নামানোর পর বাংলাদেশের শীর্ষ 2 গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের সামনে আরেক দফা নিরাপত্তা তাদের জোরদার করতে হয়েছে, এমন আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করতে হয়েছে। এবং যেহেতু সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আবার ভরসা নাই, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের, কারণ তারা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাঙচুর, আগুন সবই হতে পারে, এটা জেনে ডেইলি স্টার তার সকল সংবাদকর্মীকে বলেছে বাড়ি থেকে কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম করতে, মানে অফিসে তালা লাগিয়ে দিয়েছে। সেই অবস্থায় এখন প্রেস সচিব শফিকুল আলম উল্টো সাংবাদিকদের ধমকাচ্ছেন যে জাবের না হয় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছে যে সে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু সাংবাদিকেরা কেন ক্লিকবেইট জার্নালিজম করবেন এবং ক্লিকের আশায় কেন লিখবেন যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন? জাবের বললেই তো লেখা যায় না, জাবের বলার পর আবার পরীক্ষা করে দেখতে হবে যে ঢাকা মেডিকেল কি বলছে, সরকার কি বলছে, গুলি কোন ধরনের ছিল, তারপর লিখতে হবে গুলিবিদ্ধ হয়েছেন কি হন নাই। মানে তাদের লোকেই ছড়িয়ে দেবেন তারা আহত, রক্ত, গুলি, এবং সাংবাদিকের তখন দায়িত্ব হবে সরকার কি চাইছে, তাদের লোক গুলিবিদ্ধ হয়েছে লিখবে, তাদের লোক মরেছে বলবে, নাকি তাদের লোক জীবিত আছে বলবে, সেই তথ্য জেনে তবে পরিবেশন করবে। আবার শনিবার রাতে গিয়ে রাত 10টার দিকে গিয়ে সেনাবাহিনীর এক দল বাংলাদেশ টাইমস নামের এক সংবাদ মাধ্যমের অফিস ঢাকার নিকুঞ্জ এলাকায় সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের শিফটে থাকা সব সংবাদকর্মীকে, 15-20 জন সংবাদকর্মীকে তুলে উত্তরার সেনা ক্যাম্পে নিয়ে গেছে। এবং হঠাৎ বাক স্বাধীনতার এই যে এক মানে স্বর্ণযুগ চলছে বাংলাদেশে, সেই স্বর্ণযুগে একদল সাংবাদিককে তাদের সংবাদপত্র অফিস থেকে সেনাবাহিনী তুলে নিয়ে সেনা ক্যাম্পে নিয়ে গেছে। সেনাবাহিনী সেটা অস্বীকার করছে না, কিন্তু তারা সংবাদ মাধ্যমকে বলেছে কি কারণে তারা তুলেছে, ব্যাপারটা তারা পরে জানাবে।
এমনকি প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন যে কি কারণে তুলেছেন ব্যাপারটা তারা পরে জানাবেন। মানে ভাবতে পারেন সাংবাদিকদের হঠাৎ করে সেনাবাহিনী একদম প্রকাশ্যে উত্তরা সেনা ক্যাম্পে নিয়ে গেছেন, নিশ্চয়ই ভয় ডর দেখিয়েছেন, কি হয়েছেন এখন পর্যন্ত জানা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডক্টর ইউনূসের একদম পকেটে থাকা, মানে সুশীল সমাজের একেবারে প্রতিভূ সংগঠন বাংলাদেশের, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও এর প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটা কি পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে, যখন কিনা এরকম করে সাংবাদিকদেরকে সেনাবাহিনী ইচ্ছা হলেই দলে বলে, মানে অফিসে ঢুকেছে একজন না পুরো শিফটে, ওই পত্রিকার এডিটর ইন চিফ বলেছেন পুরো বিকেলের শিফটের সব সাংবাদিককে তুলে নিয়ে সেনাবাহিনী চলে গেছে। এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে এটা এরকম একটা ভয়ের পরিবেশ, এরকম একটা অস্থির পরিবেশ সরকার কেন এই নির্বাচনের আগে তৈরি করছে। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সাথে এটাও মনে করিয়েছে তফসিল ঘোষণার পর 36 দিনে অন্তত 15 জন রাজনৈতিক নেতা কর্মী নিহত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন রকম রাজনৈতিক সহিংসতায়। প্রেস সচিব শফিকুল আলম এটাও বলেছেন বাংলাদেশে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে বাংলাদেশে সহিংসতার পরিস্থিতি জিরোতে নেমে আসবে, মানে শূন্য সহিংস পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠান করা যাবে, এটা কেউ বলতে পারবেন না। এবং প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই 15 জন রাজনৈতিক সহিংসতায় মরেছেন উনি স্বীকার করেন না, উনি 5 জনের কথা স্বীকার করতে রাজি আছেন। এই হচ্ছে অবস্থা। এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এর চেয়ে উন্নতি হওয়ার আগামী 3 দিনে কোনো সম্ভাবনা নাই, কারণ 1 লক্ষ সেনাবাহিনী মোতায়েন হয়ে গেছে, পুলিশ সর্বোচ্চ পর্যায়ে মোতায়েন হয়ে গেছে, আনসার বিডিবি, মানে যার যেখানে দায়িত্ব পালন করবার কথা সবাই সবচেয়ে অ্যালার্ট পরিস্থিতিতে থাকবার পর এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে, সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে। তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে। তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন? এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের হাতেই পুলিশ আছে, সেনাবাহিনী আছে, যারা যে কোনো ভাবে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে, এবং সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতের নাগালের বাইরে চলে গেলে তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতেই পারে যেখানে নির্বাচন করা সম্ভব হবে না। আর এই সরকারের তো এখনো চট্টগ্রাম বন্দরটা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া সহ নানা কাজ বাকি আছে। আর নাহিদ ইসলাম 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেছেন যে 12ই ফেব্রুয়ারি যদি জামায়াতে ইসলামী জোট জয়লাভ না করে তাহলে 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে, কাজেই কিছুতেই তারা 5ই আগস্টকে ব্যর্থ হতে দেবেন না। ভাবুন তো নাহিদ ইসলাম 5ই আগস্টের আগে আগস্টের 3 তারিখেই সম্পূর্ণ তো ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন। মানে আমরা আকেলমান্দ মানুষ যারা কিছু মাত্র রাজনীতি বোঝেন সকলেই বুঝেছিলেন যখন দরবারে ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাপ্রধান যে সেনাবাহিনী আর সরকারের সাথে নাই, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই নাহিদ ইসলামরা যা চাইবেন তাই ঘটতে যাচ্ছে। এখন নাহিদ ইসলামরা তেমন কোনো একেবারে স্পষ্ট ইঙ্গিত না পেলে, নাহিদ ইসলামরা 5ই আগস্ট কিছুতেই ব্যর্থ হবে না 12ই ফেব্রুয়ারিতে, এই গ্যারান্টি না পেলে তারাই বা নির্বাচন হতে দেবেন কেন? কাজেই ওই যে নির্বাচন হবে এই প্রশ্ন যে আপনার মনেও সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে বই। দর্শক, কয়েকদিন আগে সরকার থেকে এরকম আশাবাদ ব্যক্ত করা হয়েছিল যে আগামী নির্বাচনে 55% ভোটার ভোট দেবেন। সরকারের পক্ষ থেকে এই দাবি কোন ডেটার ভিত্তিতে করা হয়েছিল সেই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে নেই। সরকারও সেই ধারণা স্পষ্ট করতে পারেনি। তারা অনুমান ভিত্তিক একটা কথা বলেছে, 55% ভোট তারা আশা করছে। যখন সরকার নিজেই আশা করছে যে 55% ভোট পড়বে, তখন অনেকে সেটা সমালোচনা করছেন যে তাহলে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত ভোট কাস্টিং দাঁড়াবে তার অর্ধেক কিংবা অর্ধেকেরও কম, সেরকম অবস্থা। সারা দেশে ভোটের যে অবস্থা, ভোটকে কেন্দ্র করে যে আলোচনা চলছে, সেই আলোচনায় তেমন কোনো উৎসব মুখর পরিবেশ নেই, এক ধরনের একপাক্ষিক পরিবেশ রয়েছে এবং মানে একটা গুমোট অবস্থা বিরাজ করছে, এই অভিযোগও অনেকে করছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকেও সেরকম অভিযোগ করা হয়েছে। গতকালকে সিপিডি থেকে বলা হয়েছে যে এই ভোট ইনক্লুসিভ ভোট হচ্ছে না। ভোট নিয়ে নানা রকমের বক্তব্য রয়েছে। যখন সরকারের পক্ষ থেকে 55% ভোটের আশা করা হচ্ছে, তখন আমরা একটা ভয়াবহ পরিস্থিতি দেখছি প্রবাসী ভোটের বেলায়। প্রবাসীদের যে ভোট, পোস্টাল ব্যালটে যে ভোট, সেই ভোটে এখন পর্যন্ত বলা হচ্ছে যে 4 লাখের মানে 4.5 লাখের বেশি মতো ভোট পড়েছে, কিন্তু এখন পর্যন্ত সব ভোট, পোস্টাল ভোট এসে পৌঁছায়নি। সেরকম পরিস্থিতিতে বিবেচনা করা হচ্ছে যে যদি 4.5 লাখ কিংবা তার একটু বেশি ভোট পড়ে, তাহলে প্রবাসীদের মধ্যে কত পার্সেন্ট ভোট দিলেন আর কত পার্সেন্ট ভোট দিলেন না, কিংবা এটাকে অন্যভাবেও বলা যায় যে কত পার্সেন্ট ভোট থেকে বিরত থাকলেন কিংবা কত পার্সেন্ট ভোটকে বর্জন করলেন, সেই ব্যাপার রয়েছে। প্রবাসীদের এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করবো যে কত পার্সেন্ট প্রবাসী ভোটার ভোট দিলেন এবং কত সংখ্যক ভোট দিলেন, কত সংখ্যক আবেদন করেছিলেন এবং প্রবাসীদের সংখ্যা কত, মূলত এই মুহূর্তে প্রবাসীদের সংখ্যা কত, সেই আলোচনা যেমন করবো তেমনি এই আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে সরকার এবার কারাগার
কারাগারেও ভোট নিয়েছে সেখানে কত শতাংশ ভোট পড়েছে আর কত শতাংশ কারাগারের আসামি কিংবা অভিযুক্ত যারা রয়েছেন তারা ভোট দান থেকে বিরত থাকলেন, সেই সংখ্যা যদি সামনে আনা যায় তাহলে সেটা সরকারের জন্য এবং বর্তমান অবস্থার জন্য খুব একটা সুখকর সংখ্যা হবে না। চলুন একটু বুঝে দেখি সেই সংখ্যা পার্সেন্টেজ কত প্রবাসীদের ক্ষেত্রে এবং জেলখানার ক্ষেত্রে। থাকবেন বলছিলাম প্রবাসী ভোটারের কথা। প্রথমে প্রবাসী ভোটারের প্রসঙ্গ আলোচনা করি, তারপরে আমরা একটু জেলখানায় যাব। প্রবাসী ভোটারের ব্যাপারে কালের কণ্ঠ একটা নিউজ করেছে। কালের কণ্ঠ তার নিউজে বলছে 4,94,000-এর বেশি প্রবাসীর ভোট দান সম্পন্ন, অর্থাৎ 4,94,000 মতো 4,94,185 জন ভোটার ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। সেখানে আমরা দেখছি যে প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছিল। 5,27,033 জন প্রবাসী সেই ব্যালট গ্রহণ করেছেন, অর্থাৎ প্রায় 2.5 লাখ প্রবাসী ব্যালট গ্রহণই করেননি, ব্যালটই নেননি। সেখানে দেখা যাচ্ছে যে 4,94,185 জন ভোটদান সম্পন্ন করেছেন। সরকার বলছে যে এই সংখ্যায় ভোটদান সম্পন্ন করেছেন, কিন্তু সেই ভোট ব্যালট পেপার, পোস্টাল ব্যালট, সেটা কি সরকার হাতে পেয়েছে? সরকার হাতে পেয়েছে 4,22,960টি পোস্টাল ব্যালট। 4,22,000-এর মানে 4,23,000 মতো পোস্টাল ব্যালট সরকার হাতে পেয়েছে। জানানো হয়েছে 4,68,091 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন, অর্থাৎ 4,68,000 ভোটার ডাকে জমা দিয়েছেন। এটাই সংখ্যা, এটা হয়তো পৌঁছে যাবে, এটাই সংখ্যা। এবং 2,25,168টি ব্যালট ইতিমধ্যে বাংলাদেশের কর্মকর্তারা বুঝে পেয়েছেন, এই তথ্য জানানো হয়েছে। দেশের অভ্যন্তরে আরও রয়েছে মোট 15 লাখ মতো পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা, সেখানে 7 লাখের বেশি হচ্ছে বিদেশে পাঠানো হয়েছিল। 4,22,000 মতো নির্বাচন কমিশন হাতে পেয়েছে। 4,22,000 যখন নির্বাচন কমিশন হাতে পেয়েছে তখন আমরা একটু জানার চেষ্টা করি, চলুন, যে প্রবাসীদের সংখ্যা কত। আমরা প্রবাসীদের সংখ্যা হিসাব করে যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে সরকারি এবং বিভিন্ন সূত্র অনুযায়ী বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশে প্রবাসীর সংখ্যা 1,20,00,000 থেকে 1,50,00,000-এর বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMETর তথ্য মতে 1976 থেকে 2023 সাল পর্যন্ত 1,58,00,000-এর বেশি কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন এবং এই সংখ্যা পর্যায়ক্রমে কখনো ফিরে এসেছেন কিংবা মৃত্যুবরণ করেছে, আবার গিয়েছে, সেই ব্যাপারগুলো দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিভিন্ন দেশগুলোতে প্রবাসীদের সংখ্যা বেশি। প্রবাসীদের সম্পর্কে মূল তথ্য যেগুলো বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে 1,20,00,000-এর বেশি, তবে বিভিন্ন সূত্র 1,50,00,000-এর উপরেও বলছে প্রবাসীর সংখ্যা। প্রধান গন্তব্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত এবং মালয়েশিয়া। 2024-25-এর যে চিত্র, 2024 সালে 10,11,969 জন, 2025 সালে এই সংখ্যাটা দেওয়া নাই, 2024 সালে 10,11,969 জন প্রবাসে গিয়েছিলেন এরকমটা, এবং প্রবাসীদের রেমিটেন্সের উপরে আমাদের ব্যাংকের রিজার্ভ নির্ভর করে এই ব্যাপারগুলো উঠে আসছে। এখন যদি 1,20,000 থেকে 1,50,000 1,20,00,000 থেকে 1,50,00,000 প্রবাসীর কথা ভাবা যায়, তাহলে সেখানে 4,22,000 কিংবা 4 লাখ ধরে নিলাম যে 68,000 যারা ভোট সম্পন্ন করেছে, 4,68,000-ই যদি ধরা হয় তাহলে কত পার্সেন্ট হয়? সেই সংখ্যা হিসাব করতে গেলে 3%-এর অনেক কম হয়। একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে দাবি করা হয়েছে 1,30,00,000 প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 4,56,000, সেটা 4,68,000 হবে, 4,68,000 জন, যা মোট ভোটারের মাত্র 3%। ভোট বর্জন করেছে 97% প্রবাসী। এই ফটোকার্ডটা, যদিও এই ফটোকার্ডটা সম্ভবত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা ছড়িয়ে দিয়েছে, কিন্তু ছড়িয়ে দিলেও সেখানে মিথ্যা তথ্য নেই। আমরা 4,22,000 পোস্টাল ব্যালট, যেটা সরকারি হিসাবে বলা হচ্ছে, 4,22,000 পোস্টাল ব্যালট এসেছে, 4,68,000 প্রবাসী ভোটদান করেছে। তো 4,68,000-ও যদি ধরি তাহলে 1.5 কোটি প্রবাসীর মধ্যে এই 4,68,000 কিন্তু 3%ও হয় না। আমি যদি 3%ও ধরি, 2.something% হয়। আমি যদি 3%ও ধরি তাহলে সেই 3% ভোটার প্রবাসে যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন। তার মানে 97% প্রবাসী ভোটার এবারের ভোট সম্পর্কে আগ্রহ দেখাননি, এবং জীবনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটদানের সুযোগ যখন লুফে নেওয়ার কথা, এবং সরকারের পক্ষ থেকেও আমরা নানাবিধ আশার কথা শুনছিলাম যে প্রবাসীরা ভোট দেওয়ার প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে। আমরা ধারণা করেছিলাম যে 70-80% প্রবাসী অন্তত ভোট দেবে, ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদ তারা প্রত্যাশা করবে, কিন্তু সেই সংখ্যা কিংবা পার্সেন্টেজ 3%-এ যখন নেমে আসে তখন প্রশ্ন আসে যে প্রবাসীদের এই 3% ভোট কাস্টিং কি বার্তা দেয়? বাংলাদেশে জাতীয় নির্বাচনে দেশি ভোটাররা তাহলে কত পার্সেন্ট ভোট দেবে? যখন সরকারের পক্ষ থেকে 55% দাবি করা হচ্ছে, সেই পার্সেন্টেজকে 30 পার হয়ে যাবে? 30 কি পার হতে পারবে, কিংবা 30-40-এর মধ্যেই থাকবে, নাকি 40 পার হয়ে সেটা 50-এর ঘরে গিয়ে ঠেকবে, নাকি বর্তমানে ভোট নিয়ে যে উৎসবের আমেজ একেবারেই দেখা যাচ্ছে না, যেটা বললাম, সেটা আরও বেশি সংক্রমিত হয়ে একটা বাংলাদেশে বলা যায় যে শেখ হাসিনা সরকারের যে বিতর্কিত নির্বাচন 14, 18 এবং 24, সেই নির্বাচনে ভোটকাস্টিং যেভাবে দেখানো হয়েছিল, আমরা সমালোচনা করি যে তারা ভোটকাস্টিং হয়েছে হয়তো 10%, 15%, তারা দেখাচ্ছে 40%, 45%। এই ব্যাপারগুলো এই 3টা ভোট বাদ দিলে এর আগে যতগুলো ভোট হয়েছে, গণতান্ত্রিক ভোট হয়েছে, সেই ভোটগুলোর সর্বনিম্ন ভোট কাউন্টের যে মাত্রা ছিল সেটা
সেটার ক্ষেত্রে এবারের ভোটটা সম্ভবত সর্বনিম্ন কাউন্টের দিকে চলে যেতে পারে। এই তথ্য যখন বলছি প্রবাসীদের ভোটের প্রেক্ষিতে, তখন কারাগারের চিত্রটা চলুন দেখি। নিউজ 24 নিশ্চিত করছে যে ইতিহাসে প্রথমবার সুযোগ পেয়েও কারাগারে ভোট দেননি 93% বন্দী। অর্থাৎ কারাগারে ভোট দেওয়ার সুযোগ পেয়েও মাত্র 7% বন্দী ভোট দিয়েছেন, 93% বন্দী ভোট বর্জন করেছেন। ভোটে অংশ নেননি মানেই ভোট বর্জন করেছেন। এই সংখ্যা প্রবাসীদের 97% ভোট না দেয়া এবং কারাগারে 93% ভোট না দেয়া, এটা একটা খুবই বাজে বার্তা দিচ্ছে। এই বার্তাটি কি এরকম কারণেই তৈরি হয়েছে যে যেহেতু ওই এর আগে 2024-এর সর্বশেষ যে নির্বাচন, আমি জামিন নির্বাচন, নিজেরা নির্বাচন করা, ভোটাররা কি উৎসাহ হারিয়ে ফেলেছে? ভোটাররা কি এবারও ভাবছে যে ওই 24-এর মতো একই রকমের নিজেরা ভাগাভাগির নির্বাচন হচ্ছে, যেখানে সব পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করছে না? ব্যাপারটা কি সেটাই? ব্যাপারটা যদি সেটা হয় তাহলে সেটা সরকারের জন্য এবং দেশের ভাবমূর্তির জন্য খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। যে ভোটের প্রক্রিয়াকে আমরা সমালোচনা করেছি সেই ভোটের প্রক্রিয়ার মতোই চিত্র যদি এবারেও হয় তাহলে আমরা সমালোচনা আর কাকে করব? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।